সুপ্রিয় শিক্ষার্থী, কাশিয়াডাঙ্গা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুর রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কাশিয়াডাঙ্গা কলেজ। তোমাদের অনেকে হয়তো মোবাইলে সিম কার্ড কিনেছ। সিম কার্ড কেনার সময় দেখবা যে আঙ্গুলের ছাপ দিতে হয়, কিংবা হয়তো কারো জাতীয় পরিচয়পত্র করেছো, সেখানে দেখেছো কি তোমাদের একটা ছবি তোলা হচ্ছে বা হাতের ছাপ নেওয়া হচ্ছে, বা মেশিন রিডেবল পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। তাহলে আজকে দেখো কি পড়াচ্ছি। এই জিনিসগুলো তোমাদের পরিচিত জিনিস, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স পড়াবো আজকে। বায়োমেট্রিক্স, গ্রিক শব্দ বায়ো মানে লাইফ, আর ম্যাট্রিক্স মানে হচ্ছে টু মেজার। তাহলে দুইটা শব্দ মিলে হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে মানুষের কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। তাহলে কি বলছি দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়। 1858 সালে ভারতীয় সিভিল সার্জনে কর্মরত স্যার উইলিয়াম হার্শেল তার অধীনস্থ কর্মচারীদের চেনার জন্য, শনাক্তকরণের জন্য তাদের নিয়োগপত্র উল্টো পিঠে হাতের ছাপ নিতেন। যতদূর জানা যায় এটা হচ্ছে সর্বপ্রথম বায়োমেট্রিক্সের ব্যবহার। বিংশ শতাব্দীতে আমরা ব্যাপকভাবে বায়োমেট্রিক্স ব্যবহার করছি। দেখো, তাহলে আমরা একটা উদাহরণ দিই। মনে করো আমাদের মনে করো কলেজের প্রধান গেটে একটা সেন্সর লাগানো আছে। তাহলে আমরা যখন মনে করো চারিদিকে আমাদের একটা সুরক্ষিত আমাদের কলেজ, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটা মেন গেট আছে, সেখানে একটা সেন্সর লাগানো আছে। এখানে যারা ছাত্র বা শিক্ষক যখন ঢুকবে বা কর্মচারী, তখন হাতের একটা আঙুলে ছাপ দিবে। ছাপ দিলে তার একটা ছাপ দেওয়ার কিছুর পরে দেখা গেলো যে তার একটা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে কিছুক্ষণের মধ্যে যে কম্পিউটারের সাথে সংযোগিত যে গেটটা আছে সেটা খুলে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে, তাহলে এখানে একটা সেন্সর লাগানো আছে, সেন্সরে আমরা ইনপুট দিচ্ছি ডাটা, আর আমাদের কলেজে যারা শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেকেরই বায়োমেট্রিক্স ডাটা কলেজের কম্পিউটারে আগে থেকে সংরক্ষণ করা আছে, ডাটাবেসে সংরক্ষণ করা আছে। তাহলে যখনই আমার সেন্সরের মাধ্যমে ইনপুট পাচ্ছে, তখন আমাদের ডাটাবেসের ডাটার সাথে মিলিয়ে দেখবে যে সে আমাদের কলেজের প্রকৃত কোনো ছাত্র বা কর্মকর্তা বা কর্মচারী বা শিক্ষক কিনা। যদি হয়, তার সাথে যদি ম্যাচিং করে বা মিলে যায়, তাহলে তার গেট খুলে যাবে, আর না মিললে খুলবে না। তাহলে এটা একটা নতুন একটা আইডিয়া বা এই পদ্ধতিগুলো এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করার জন্য কী কী লাগে দেখো। একটা লাগে ক্যাপচার। কীভাবে কাজ করে, একটা ক্যাপচার করে। তাহলে আমাদের আচরণগত বা শরীরবৃত্তীয় যে কোনো একটা বৈশিষ্ট্যকে স্যাম্পল হিসাবে নেওয়া হয়। তাহলে আমাদের শরীরের গঠনগত বা আচরণগত যে কোনো একটা বৈশিষ্ট্যকে আমরা প্রথমে স্যাম্পল হিসেবে নেওয়া হয়। তারপরে স্যাম্পলটিকে কী করা হয়, বিশ্লেষণ করে টেমপ্লেট তৈরি করা হয়। তারপরে এই টেমপ্লেটটাকে কম্পিউটারে স্টোর করা হয়। তাহলে 2 নম্বর হচ্ছে এক্সট্রাকশন বলে এটাকে। তাহলে আমরা স্যাম্পলটিকে বিশ্লেষণ করে টেমপ্লেটের তৈরির কাজ করা হয়। এই কাজগুলো করা হয় কম্পিউটার দিয়ে। তাহলে স্যাম্পলটা না হচ্ছে, ক্যাপচারটা করা হচ্ছে কোনো সেন্সরের সাহায্যে, আর গ্রহণকৃত যে স্যাম্পলটিকে বিশ্লেষণ করে
আমরা যে একটা টেমপ্লেট তৈরি করছি সেটা আমাদের টেমপ্লেটটা থাকছে কোথায়, আমাদের প্রসেসিং হয়ে কম্পিউটারের মধ্যে এটা ডাটাবেসে থাকছে। তারপরে এটা আমাদের যে আগের যে ডাটাবেসে যে আমাদের যে বায়োমেট্রিক্স ডাটাগুলো দেওয়া আছে, বায়োলজিক্যাল ডাটাগুলো, সেগুলো আমাদের যে ডাটাগুলো আমাদের ডাটাবেসে স্টোর করা আছে সেটার সাথে নতুন যে স্যাম্পল দিলাম সেটা তুলনা করা হয়। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে তুলনা করার পরে এটাকে আবার আমাদের ম্যাচিং করতে হয়। তাহলে আমাদের আগের ডেটার সাথে নতুন যে আমরা একটা ইনপুট দিলাম সেই ইনপুটের ডেটাটাকে ম্যাচিং করা হবে। যদি ম্যাচিং করার পর মিলে তাহলে এক ধরনের সিদ্ধান্ত, আর যদি না মিলে তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত হবে। তাহলে এখানে সিদ্ধান্ত গ্রহণের কাজটা ম্যাচিং করার পরে হয়। তাহলে আমাদের তুলনা করার কাজ এবং ম্যাচিং করার কাজ, এই কাজগুলো আমরা একটা সফটওয়্যার দিয়ে করব। তাহলে এখানে 3টা জিনিস দরকার হচ্ছে, একটা হলো সেন্সর, একটা কম্পিউটার এবং একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে এই সবগুলো জিনিস দিয়ে আমরা একটা বায়োমেট্রিক্স প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, বায়োমেট্রিক্সের প্রধান কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে চিহ্নিত করা। তাহলে আমি যে ব্যক্তি সেটা আমাকে আগে চিহ্নিত করা। তাহলে সনাতন পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স এগুলো ব্যবহার হতো। তাহলে আমি কী বললাম, সনাতন পদ্ধতি বা আগে আমাদের যে জিনিসগুলো লাগতো সেগুলো হয়তো মনে করো কোনো জায়গা আমাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতাম বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার হতো, কিংবা পাসপোর্ট কার্ড ব্যবহার হতো। এই জিনিসগুলোকে আমরা বলছি সনাতন পদ্ধতি। এগুলো আগে ব্যবহার হতো। আর তার পরবর্তীতে ইউজার নেম, পাসওয়ার্ড বা পিন নম্বর ব্যবহার হয়। এগুলোকে বলা হয় জ্ঞানভিত্তিক পদ্ধতি। তাহলে এই পদ্ধতিগুলো দিয়ে আগে আমাদের চিহ্নিতকরণের কাজগুলো করা হতো। এখন এটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতিটা হচ্ছে অনেক সহজ পদ্ধতি, সেই জন্য এখন ব্যাপকভাবে বায়োমেট্রিক্সই ব্যবহার করা হচ্ছে। আরেকটা তাহলে কী হয়, একটা হলো আইডেন্টিফিকেশন করছি। তাহলে আমি যে ব্যক্তি সেটা আইডেন্টিফিকেশন করার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করছি। আরেকটা হলো ভেরিফিকেশন করা বা সত্যাসত্য নির্ধারণ করা, ভেরিফিকেশন বলে এটাকে। তাহলে আমি আমার যে ডাটাবেসে যে কেন্দ্রীয় ডাটাবেসে যে আমার আগের থেকেই যে আমার যে বায়োমেট্রিক্স ডাটাগুলো স্টোর করা আছে সেটার সাথে আমাকে যতবারই আমি এই কাজগুলো করতে যাব বা যতবারই আমার পরিচয় দেওয়ার দরকার হবে তখন সেটাকে আমি আমার আগের ডাটার সাথে তুলনা করা হবে। তাহলে আমাকে ভেরিফিকেশন করা হবে, সত্য যাচাই করা হবে। তাহলে আমি প্রতিবারই তো আর আমাকে চিহ্নিত করা হবে না। আমি প্রথমে চিহ্নিত করা হবে, আইডেন্টিফিকেশন করা হবে, তারপরে আমাকে যতবারই যাব তখন যখন বায়োমেট্রিক্স ডিভাইস দিয়ে আমি ডাটা ইনপুট করব, সাথে সাথে আগের ডাটার সাথে ম্যাচিং করবে, তুলনা করবে। যদি আমার ম্যাচিং হয়ে যায় তাহলে আমি ভেরিফিকেশনে ডাটাটা বৈধ আছে বা আমি এখানে এন্ট্রি পাবো বা আমি ওই সিস্টেমটা ব্যবহার করার সুবিধা পাবো। তাহলে আমার আগের যে সিস্টেমগুলো ছিল, যেমন ধরো জাতীয় পরিচয়পত্র বললাম বা পাসপোর্ট বললাম বা ড্রাইভিং লাইসেন্স, এগুলোকে আমাকে আগে যে কোনো জায়গাতে নিয়ে গেলে সাথে করে নিয়ে যাওয়া লাগতো। আবার ইউজার নেম, পাসওয়ার্ড, পিন নম্বর এগুলো মনে রাখার একটা ঝামেলা ছিল। এখন বায়োমেট্রিক্সের ব্যবহার করার কারণে এসবগুলো আর দরকার হয় না। তাহলে আমরা যেখানে যাব আমার শরীর সাথে থাকলে আমি এই কাজটা করতে পারবো। তাহলে এটা অত্যন্ত সহজ পদ্ধতি। তাহলে 2টা কাজ করে, একটা হলো আইডেন্টিফিকেশনের কাজ আর একটা হচ্ছে ভেরিফিকেশনের কাজ করে। নিশ্চয় বুঝতে পেরেছ? আচ্ছা, এখন বায়োমেট্রিক্সের প্রকারভেদ। তাহলে আমরা বায়োমেট্রিক সংজ্ঞাতে কী বললাম? তাহলে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপরে তাকে শনাক্ত করা হয়। দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য, এটা 2টা জিনিস বলছি। একটা দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ডেটা। বায়োলজিক্যাল ডেটাকে পরিমাপ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে আমরা বায়োলজিক্যাল ডাটাকে পরিমাপ করার পদ্ধতিকেই বলছি বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি হচ্ছে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে
অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তাহলে দুইটা জিনিস লাগে, একটা হলো মানুষের দেহের গঠন আর একটা হলো আচরণগত বৈশিষ্ট্য। তাহলে দেহের গঠনের উপর ভিত্তি করে বায়োডাইনামিক্স পদ্ধতি 6 ভাগে ভাগ করেছে। দেখো, একটা হচ্ছে আঙ্গুলের ছাপ, একটা হচ্ছে আঙ্গুলের শিরা, হ্যান্ড জিওমেট্রি, তারপরে ফেস বা ফেস রিকগনিশন, আইস বা রেটিনা স্ক্যান এবং ডিএনএ। আর একটা হলো আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 প্রকার আছে। একটা হলো ভয়েস রিকগনাইজেশন, একটা হলো সিগনেচার ভেরিফিকেশন, আর একটা হচ্ছে তোমার টাইপিং কিস্টোক। তাহলে এগুলো হচ্ছে প্রকারভেদ। এগুলো সবগুলো আমি আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপে অল্প অল্প করে আলোচনা করব। সবগুলোর কাজই এক, কাজ করার পদ্ধতিও এক। তাহলে এই জিনিসগুলো আমার মনে রাখতে হবে। কাজ করার যে খুব একটা ভিন্নতা আছে তা নয়, ডিভাইসগুলোর ভিন্নতা আছে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা ব্যবহার করে কাজ করছি সেটার নাম হলো আঙ্গুলের ছাপ। এটাকে বাংলাতে টিপসই বলে বা ইংরেজিতে বলে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টকে বাংলাতে বলে আঙ্গুলের ছাপ বা টিপসই। এই জিনিসগুলো খুবই জনপ্রিয় পদ্ধতি, এগুলো অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তাহলে এগুলো আমরা দেখেছি, অনেকে ব্যবহারও করি। তাহলে এখানে একটা ডিভাইস ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। তাহলে ছাপ পড়তে পারবে সেই ডিভাইসটার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। তাহলে আমার এই রিডারের উপরে আমার আগে আঙ্গুলের ছাপ দিতে হয়। আঙ্গুলের ছাপ দিলে আমার আঙ্গুলের নিচের ত্বককে এবং রক্ত প্রবাহের ওপর ভিত্তি করে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা সিগন্যাল তৈরি হয়। সেটার উপর ভিত্তি করে আমাকে চিহ্নিত করা হয়। তাহলে আমি যখনই ছাপ দিব, তাহলে পূর্বে থেকেই আমার স্টোর করা যে ডাটাটা আছে তার সাথে মিলাবে। মিলে গেলে আমাকে ব্যবহার করার বা কক্ষ ব্যবহার করার অনুমতি পাবো, না মিললে পাবো না। তাহলে এটা একটা পদ্ধতি। তাহলে আমাদের এই পদ্ধতিটা, ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটা খুবই জনপ্রিয় পদ্ধতি এবং এখন এটা ইউএসবি কেবলের মাধ্যমে বাইরে একটা পোর্ট লাগিয়ে এটাকে আমরা কম্পিউটারে কানেক্ট করে কাজ করতে পারি এবং কোনো ল্যাপটপে এটা বিল্ট ইন হিসাবেও থাকে। তাহলে এটার সুবিধা হলো এটা খরচ কম হয় আর শনাক্তে বেশি সময় লাগে না। খরচ কম হয়, বেশি সময় লাগে না। আর একটা হলো যে এটা শতভাগ সফলতার পরিমাণ হচ্ছে শতভাগ। আর অসুবিধা হলো যে হাতের আঙ্গুলে যদি ময়লা বা কোনো রকম আস্তরক লাগানো থাকে তাহলে এই পদ্ধতিটা কাজ করে না। আরেকটা হলো যে শিশুদের বয়স বৃদ্ধিজনিত কারণে হাতের আঙ্গুলের ছাপ পরিবর্তন হয়। শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতিটা উপযুক্ত নয়। তাহলে এটা একটা অসুবিধা। এরপর আছে আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেন বলে। আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেন। তাহলে আঙ্গুলের ছাপের চাইতে আঙ্গুলের শিরার এই যে পদ্ধতিটা আরেকটি উন্নত পদ্ধতি। এটা 2005 সালে হিটাজি নামের একজন জাপানিজ পদ্ধতিটা আবিষ্কার করেছে। এখানে আঙ্গুলের ছাপ ডিভাইসের উপর দিতে হয় না, লাগাতে হয় না। এটা একটা ডিভাইসের মধ্যে আঙ্গুলটা নিয়ে যেতে হয়। যখনই আঙ্গুলটা নিয়ে যাব তখন আঙ্গুলের নিচে যে আমাদের শিরা উপশিরা আছে, শিরাগুলো যেগুলোতে রক্ত চলাচল করে, সেই শিরাগুলোর প্যাটার্ন বা গঠন এবং বিভিন্ন জিনিসের উপর তোমার মেশিনটা একটা করবে, একটা ডাটা তোমার ইনপুট হবে। তারপরে পূর্বের যে ডাটা আছে সেটার সাথে তুলনা করে যদি ম্যাচিং করে তাহলে আমাকে এন্ট্রি দিবে, আর না ম্যাচিং হলে আমি এন্ট্রি পাবো না। তাহলে এটা আরেকটু আধুনিক পদ্ধতি। এর সুবিধা হলো যে এখানে যেহেতু আঙ্গুল লাগাতে হয় না, সেই জন্য আমাদের রোগ বালাইয়ের হওয়ার সম্ভাবনা নয়। মানে ত্বকের যে অসুখ হয়তো কিছু ছোঁয়াছুঁয়ি অসুখ আছে সেগুলো হবে না। আরেকটা হলো যে এটা ত্বকের নিচের যে শিরা উপশিরার উপর ভিত্তি করে এটাকে পরীক্ষা করা হয়। তাহলে শিরা উপশিরার উপরে এটা আমাদের ত্বকের নিচে আছে, সেই জন্য এটা সহজেই জালিয়াতি করা যাবে না। তাহলে এটার একটা সূক্ষ্মতা আছে। তাহলে আগের পদ্ধতির চাইতে এটার পদ্ধতির সূক্ষ্মতা আরও একটু বেশি। আর এটা আবহাওয়া বা বয়সের উপর ভিত্তি করে এটা কোনো খারাপ ফলাফল দেয় না। তাহলে এটা হচ্ছে এর সুবিধা।
আরেকটা দেখো, এরপর আছে ফেস রিকগনাইজেশন। ফেস রিকগনাইজেশন, মানুষের মুখমণ্ডল কারোর সাথে কারো মিলছে না, আঙ্গুলের ছাপ মিলছে না, শিরার মিলছে না। তাহলে এগুলো মানুষকে আল্লাহ ইউনিকভাবে তৈরি করেছে। তাহলে প্রতিটা মানুষের এই যে জিনিসগুলো আছে সবগুলো আলাদা, একজনের সাথে আরেকজন মিলবে না, মানুষের মুখমণ্ডলও আলাদা। তাহলে মুখমণ্ডলের ভিত্তি করে যে বায়োমেট্রিক পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ফেস রিকগনিশন পদ্ধতি। তাহলে এখানে মুখমণ্ডলের উপর তাকে পরীক্ষা করা হয়, মুখমণ্ডলের ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। তাহলে এখানে একটা ক্যামেরা সম্পূর্ণ ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। তাহলে এখানে কি পরীক্ষা করা হয়? দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য বা ব্যাস এবং চলের কৌণিক পরিমাণ, এটার উপর ভিত্তি করে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। তাহলে এই পদ্ধতিটাও আর একটু এটা একটা পদ্ধতি, এটাও অনেক জায়গায় ব্যবহার হয়। তাহলে কোনো কোনো জায়গাতে দুইটা পদ্ধতিও একসাথে ব্যবহার হয়, তাই না? আমাদের যেমন জাতীয় পরিচয় দেখেছো, দুই জায়গাতে দুটোই ব্যবহার হয় একসাথে অনেক সময়। তাহলে এটা একটা পদ্ধতি। এখানে বললাম যে মুখের ওপরে মানুষের মুখ সে একজনের সাথে মিললে না আরেকজন, সেই মুখের উপর ভিত্তি করে তাকে চিহ্নিত করার কাজটা করা হয়। এর সুবিধা হলো যে এখানে সঠিক ফলাফল পাওয়া যায়, আর একটা হলো যে এটা সহজেই ব্যবহার করা যায়। আর অসুবিধা হলো যে এটা ব্যবহার করার জন্য ক্যামেরা লাগে এবং আলোর তারতম্যের কারণেও সমস্যা হতে পারে। আরেকটা হলো যে চুলের স্টাইল পরিবর্তন বা মেকআপের কারণে কিংবা কোনো কারণে মুখমণ্ডল যদি পরিবর্তন করা হয় বা গহনা ব্যবহার করার কারণে এখানে রেজাল্ট খারাপ আসতে পারে, ফলাফল সূক্ষ্ম নাও হতে পারে। তাহলে এই অসুবিধাটা এই ক্ষেত্রে আছে। এরপর দেখো হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে হাতের জ্যামিতিক গঠন, এটাও একটা পদ্ধতি। তাহলে হ্যান্ড জিওমেট্রি হচ্ছে হাতের জ্যামিতিক গঠনকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। তাহলে হাতের একটা জ্যামিতিক গঠন আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে এখানে। তাহলে হাতটা একটা ডিভাইসের উপর রাখা হয়, তাহলে এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বের উপর ভিত্তি করে এই পদ্ধতিটা কাজ করে। তাহলে এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বটাকে মাপা হয় এবং এটার উপর ভিত্তি করে একটা ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এটা খুবই সহজ পদ্ধতি, অল্প মেমোরি দরকার হয় এবং সহজে ব্যবহার করা যায়। আর এগুলোর অসুবিধা হলো যে এটা আর্থ্রাইটিস রোগী যারা, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা উপযুক্ত না। তাহলে একটু সমস্যা আছে, সবাই এটা ব্যবহার করতে পারে না। আর এটা হচ্ছে আইরিস বা রেটিনা স্ক্যান। আইরিস কাকে বলে? আইরিস হলো মানুষের চোখের মধ্যে, চোখের যে মণি বলে, তার চারপাশে যে রক্তিম যে বলয়টা আছে সেটাকে বলা হয় আইরিস। তাহলে মানুষের আইরিস এটা পাল্টা পর্দা দিয়ে আবৃত থাকে এবং একজনের সাথে আরেকজনের মিলবে না, এটা ইউনিক। সবার আইরিস আলাদা, যতগুলো মানুষ আছে প্রত্যেকের আইরিস হচ্ছে আলাদা। তাহলে আইরিসের উপর ভিত্তি করেও আমরা শনাক্তকরণ করতে পারি। তাহলে দুইটা চোখটাকে আমার একটা ক্যামেরার সামনে রাখতে হবে এবং এখানে সে চোখের একটা যে দৃশ্যমান যে রঙিন অংশটা আছে সেই বৃত্তর মতো, সেই অংশটার একটা পরিমাপ নেওয়া হয় এবং পূর্বের মাপের সাথে তুলনা করে যদি ম্যাচিং করা হয় তাহলে এটা এইভাবেই পরীক্ষাটা করা হয়। তাহলে এটা একটা খুব উন্নত পদ্ধতি। তাহলে চোখের মনিটা এটা চেঞ্জ হয় না এবং এটা একটা বৃত্তের উপর একটা উপরে একটা পর্দা দেওয়া থাকে, সেই জন্য একটা কোনো পরিবর্তন হয় না বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এই পদ্ধতিটা একটা সূক্ষ্ম পদ্ধতি এবং এটা উন্নত দেশে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে এটা ব্যবহার হয়। তাহলে সুবিধা হচ্ছে এটা যেহেতু জালিয়াতি হয় না, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভালো আর অল্প সময় লাগে, খুবই অল্প সময় লাগে এবং সূক্ষ্মতার পরিমাণ শতভাগ। আর অসুবিধা হলো যে এখানে বেশি মেমোরি ব্যবহার করা হয়, সেই জন্য একটা ব্যয়বহুল। আর যদি চোখে চশমা পরে থাকা হয় বা চোখে লেন্স লাগানো থাকে তাহলে এই পদ্ধতিটা কাজ করে না। তাহলে এটা হলো তার অসুবিধা। আর এটা যে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কোষের মধ্যে একটা সূক্ষ্ম একটা জিনিস থাকে যেটাকে কোষের প্রাণকেন্দ্র বলে। প্রাণকেন্দ্রের মধ্যে অনেকগুলো প্যাঁচানো জিনিস থাকে যেটাকে ক্রোমোজোম বলে।
ক্রোমোজোমের ভিতরে আবার এক ধরনের চেনের মতো বস্তু দেখা যায়, সেটা হল ডিএনএ। এগুলো এত সূক্ষ্ম জিনিস, এগুলো খালি চোখে দেখা যায় না। তাহলে ডিএনএ দিয়েও আমাদের এই শনাক্তকরণের কাজ করা যায়, এবং এটা খুবই এখন আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন কারণে এটা জনপ্রিয়তা অর্জন করেছে। যেগুলো কাজ অন্য ডিভাইস দিয়ে করা যায় না, এগুলো ডিএনএ দিয়ে করা যায়। তাহলে আমি ধরো যে তাহলে ডিএনএ কোথায় পাওয়া যায়? মানুষের রক্ত বা চুল একটা যদি পাওয়া যায়, বা যদি মনে করো মানুষের পরিহিত জামা কাপড়, বা তোমার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো জায়গা থেকে, মানুষের নখ থেকে, বা কোনো জায়গাতে একটা জায়গায় রক্ত পড়ে আছে বা কঙ্কাল, বিভিন্ন জায়গা থেকে ডিএনএ সংগ্রহ করা যায়। এবং এই ডিএনএকে একটা বায়োলজিক্যাল ডাটা তৈরি করে কম্পিউটার স্টোরে রাখা হয়, পূর্বের ডাটার সাথে মিলানো হয়। যদি মিলে তাহলে কাজ হয়, আর না মিললে কাজ হবে না। তাহলে এটার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে যেসব জায়গাগুলো সেনসিটিভ, যেমন ধরো একটা বাচ্চার পিতামাতার পরিচয় নির্ণয় করার ক্ষেত্রে, বা একটা মৃত ব্যক্তির, একটা হয়তো মনে করো আগুনে পুড়ে গেছে, যার কোনো চিহ্নই পাওয়া যায় না, অনেক লোক একসাথে মারা গেছে, সেই সব জায়গাতে এই শনাক্তকরণের ক্ষেত্রে এরকম ডিএনএ এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এটা একটা খুব জনপ্রিয় পদ্ধতি। এর সুবিধা হলো যে এর পদ্ধতিটা অসুবিধা হলো যেটা এটা পারদর্শী লোক ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারে না। এবং এখানে যে প্রোফাইলিং করা হয়, ডিএনএ প্রোফাইলিং করা হয়, সেখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে এটা 100% সঠিক ফলাফল দেয় না। তাহলে এই অসুবিধাগুলো আছে, আর এটাতে খরচ বেশি হয়। আচ্ছা, আরেকটা হলো যে ভয়েস রিকগনাইজেশন, কণ্ঠস্বর দিয়ে যাচাই করা। তাহলে আমাদের এটাও একটা পদ্ধতি, এই পদ্ধতিও ব্যবহার হয়। তাহলে আমরা এগুলো খুব সহজ পদ্ধতি, এগুলো ইজি একবারে ব্যবহার করা যায়। ভয়েস রিকগনাইজেশন, তাহলে ভয়েসটাকে মাইক্রোফোনের মাধ্যমে ইনপুট করা হয়, তার উপরে ভয়েস রেকর্ডারের মাধ্যমে এটাকে রেকর্ড করে আগের ইনপুটকৃত ভয়েসের সাথে মেলানো হয়। যদি মিল পাওয়া যায় তাহলে এক ধরনের সিদ্ধান্ত হয়, আর যদি মিল না থাকে তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত হয়। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভয়েস রিকগনাইজেশন বেশি ব্যবহার হয়। আর এটার সুবিধা হলো যেটা খুব কম খরচে এটা বাস্তবায়ন করা যায়। আর অসুবিধা হলো যে ভয়েস রেকর্ড করে এটাকে ডুপ্লিকেট করা যায়, মানে জালিয়াতির সম্ভাবনা থাকে। সেই জন্য এটা খুব একটা নিরাপত্তামূলক ব্যবস্থা না। আরেকটা হচ্ছে স্বাক্ষর বা দস্তখত বা সিগনেচার ভেরিফিকেশন। তাহলে একজনের সিগনেচার আরেকজনের সাথে মিলবে না, তাহলে একজনের সিগনেচার আরেকজনের সাথে মিলে না। তাহলে সিগনেচারের একজনের লেখা এক এক রকম, এক একজনের লেখার গঠন এক এক রকম, আকার আকৃতি এক রকম, লেখার টাইম একরকম হয়, লেখা কেউ দ্রুত লেখে, কেউ আস্তে লেখে। আবার লেখার যে কালো কলমের যে চাপ, সেটার উপরেও এটাকে পরিমাপ করা হয়। তাহলে তোমার লেখার প্যাটার্ন, লেখার আকৃতি, লেখার কলমের চাপ, সময়, সবগুলো প্যারামিটার মিলিয়ে সিগনেচার ভেরিফিকেশনের কাজটা করা হয়। তাহলে সবগুলো প্যারামিটারই কেউ ডুপ্লিকেট করতে পারবে না। তাহলে অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে এটা এখানে পরীক্ষা করা হয়। তাহলে এখানে একটা ডিভাইস ব্যবহার করা হয়, আর বিশেষ ধরনের কলম ব্যবহার করা হয়। কলমটা দিয়ে আমরা সিগনেচার করি। এইখানে যে বিভিন্ন যে প্যারামিটার বললাম সেটার উপর ভিত্তি করে আমাদের যাচাই করার কাজটা করা হয়। তাহলে এটা একটা খুব জনপ্রিয় পদ্ধতি, এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। আর একটা হচ্ছে টাইপিং স্কিল, এগুলো খুব একটা না। এটা হলো যে একটা হয়তো নির্দিষ্ট একটা পাসওয়ার্ড টাইপ করতে দেয়, এবং কত দ্রুত করা যাবে এই টাইমিংটা রেকর্ড করে রাখা হয়, এবং এটা আগের রেকর্ডের সাথে মেলা হয়। তাহলে এটা একটা পদ্ধতি ছিল সঠিক। তাহলে টাইপিং কি স্টোরটা একটা পদ্ধতি ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এরপরে দেখো আমরা যে ব্যবহারগুলো বলছি, কোথায় কোথায় ব্যবহার হয়। তাহলে আমরা এই বায়োমেট্রিক পদ্ধতি এখন সব জায়গাতেই ব্যবহার হয়। তাহলে কোথায় কোথায় ব্যবহার হয়? আমাদের সব জায়গাতেই ব্যবহার হয়। যেমন আমাদের বিচার বিভাগে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তারপরে আমাদের শিশুর পিতৃত্ব বা মাতৃত্ব অনুসন্ধানের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তারপরে
যেগুলো বেয়ারেস লাশ সেগুলোকে চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা যে বললাম ডিএনএ এগুলো ব্যবহার হয়। তাহলে বিচার ব্যবহারের ক্ষেত্রে এসব জায়গায় ব্যবহার হয়। আর এটা হলো সরকারি বিভাগে, যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের এই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। আর এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাজিরার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কর্মচারীদের হাজিরার ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং এটার যাতে বাইরের কেউ যাতে সহজে ঢুকতে না পারে, তাহলে আমাদের সেটাকে আমরা নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো ব্যবহার করতে পারি। আর এটা হলো যে বাণিজ্যিক ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, যেমন এটিএম বুথে ব্যবহার হয়, ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যবহার হয়, আবার কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইটে যেসব জায়গাতে হ্যাকিং করার সম্ভাবনা থাকে বা প্রোটেক্টেড ওয়েবসাইট, সেসব জায়গাতে আমরা এগুলো ব্যবহার করে আমরা প্রবেশ করতে পারি। তাহলে মোবাইল ব্যাংকিং এবং ই কমার্সের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। তাহলে প্রতিটা জায়গাতে আমাদের বায়োমেট্রিক এখন একটা ব্যবহার হয়েছে, যেহেতু এগুলোর সুবিধা আছে, সূক্ষ্মতা বেশি এবং এটাকে জালিয়াতি করা যায় না সহজে, সেই জন্য এই পদ্ধতিগুলো এবং সহজে ব্যবহার করা যায়। তাহলে আমরা এই জন্য এখন এই বায়োমেট্রিক পদ্ধতিগুলো আমরা সব জায়গাতেই ব্যবহার করছি। তাহলে আমাদের নিশ্চয়ই জিনিসগুলো বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই দুটো কাজ দিয়েছি, বায়োমেট্রিক্সের ব্যবহার কি তালিকা তৈরি করো এবং এটা কীভাবে শনাক্তকরণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা হয়তো একটু বেশি বড় হয়ে গেল, জিনিসটা খুব কঠিন না। তাহলে আমাদের নিশ্চয়ই একটু বইয়ে পড়লে এবং ক্লাসগুলো বারবার দেখলে মনোযোগ দিয়ে বুঝতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।